নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির 40তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। দুচোখ থমকে সামনের দৃশ্যটুকুর দিকে নির্বাকভাবে চেয়ে আছে। অবিশ্বাস্যকর দৃশ্য। সে এখনো বিশ্বাস করতে পারছে না সত্যিই তার একাকী নিঃশব্দ ঘরে এরকম কোনো অর্থবহ দৃশ্যপট ধরা দেবে। বুক মথিত শ্বাসটা আস্তে করে ছেড়ে দিতেই রুমের দরজাটা বন্ধ করে দিল। রুমের লাইট জ্বলছে না, তবে বাইরে থেকে আসা এ মুখ নিয়ন আলোয় ড্রিম লাইটের মতো উজ্জ্বল হয়ে আছে রুম। সারা ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো জায়গা গ্রহণ করেছে অসংখ্য অনেক ছবি। পাশেই রাখা ঢাউস সাইজের ফটো অ্যালবাম। সেখান থেকে খুলে খুলে নেওয়া ছবিগুলো যে গভীর মনোযোগ দিয়ে তার ঘুমন্ত বউ দেখেছে তা অবস্থা দেখে অনুমানযোগ্য। দুপুরের গোলাপি শাড়িটা পরনে, শুকনো শরীরটা শীত নিবারণ করার জন্য গায়ে জড়িয়ে নিয়েছে সবুজ রঙা চাদর। শটান সাবধানে রাখা ডান পায়ের নিচে ছোট্ট কুশনের অস্তিত্ব। মুখ কোচকানো প্যাঁচার মতো দেখাচ্ছে কুশনটা। বরফ ঠান্ডা ফ্লোরে বসা অবস্থায় গা ঘেঁষা দেওয়া বিছানার ওপর রেখে দিয়েছে মাথা। ঘন কালো ঝলমলে চুলগুলো ঢেকে রেখেছে ওর ঘুমন্ত সরল মুখ। নিঃশ্বাসে ঘুমন্ত ভারী ভারী ছন্দে উঁচু নিচু হচ্ছে মসৃণ পিঠের উপরিতল। ইচ্ছে করছে বুকের ভেতর ছোট্ট পুত্তলির মতো লুকিয়ে বসে থাকে কিছুক্ষণ। নিনিনের চোখে ব্যাপারটুকু দেখার পর পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে ওর কাছটা এসে বসলো সাইদ। কোলের ওপর থেকে সরিয়ে নিল 2-4টা আয়তাকার ছবি। নির্দিষ্ট একটা বয়সের পর আর কোনো ছবি শোভা পায়নি শৈশবের এই ছবিগুলোর ভেতর। সে নিজেকে আড়াল করে নিয়েছে এই অ্যালবাম নামক স্মৃতি থেকেও। তবু দেখে বড্ড অবাক লাগে যে তার স্ত্রী, তার পরমা প্রিয় রমণীরত্ন ঘরের আনাচে কানাচে ঘুরঘুর করে খুঁজে নিয়েছে এই নিভৃত লুকানো অ্যালবামটি। কতটা দুরন্ত হলে পূর্ণ রেস্ট বাদ দিয়ে অ্যালবাম খুঁজে সময় কাটাতে যায়। ব্যাপারটা ভেবে হাসি পেল তার। সেই সঙ্গে ভর করলো অকথিত এক ভয়। এই যে কৌতূহলপ্রবণ ঝোঁক থেকে একটু একটু করে তার ধুলো ভরা জীবনের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করেছে, এর শেষ পরিণতিটা কেমন করুণ হবে। কেমন হবে সবটা জানার পর? মনুষ্য জীবনে কিছু কিছু সত্য যে সবসময় আড়ালে থাকতে হয়, এ যে প্রকৃতিরই বানানো নিয়ম। আজও কি মানুষ গণ্ডি সীমা ছাড়িয়ে সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? পেয়েছে কি সূর্যের বুকে কখনো চাঁদের মতো পদচারণ করার সুযোগ? সমস্ত ছবি একত্র করে সেগুলো আলমারির সবচেয়ে উঁচু জায়গায় রেখে ও সংলগ্নে এসে বসলো সাইদ। মুখের উপর রাশি রাশি চুলগুলো ডান হাতে সরিয়ে ঘুমে বিভোর মুখটা নীরব স্পর্শে উন্মোচন করলো। চক্ষু শীতল করা ওই শান্তি স্বস্তিদায়ক মুখ, বুকের ভেতর দক্ষিণা হাওয়ার মতো শীতলতা জুড়ানো দৃশ্য। সে দৃশ্যপটের কাছে বড় দুর্বল হয়ে তাকিয়ে থাকে সে। ঠান্ডা খসখসে হাত দিয়ে কবঞ্চ গালটা ছুঁয়ে ধরতেই বুকের ভেতর কেমন ঝনঝন করে ঝংকার দিয়ে ওঠে। রক্তে লাগে মদিরা টান। মনে মনে সে অনুভব করে বড় ভুল করেছে ওকে নিঃসঙ্গ ছেড়ে দিয়ে। সে তো পারত একটুখানি স্কেজুল এদিক ওদিক করে নিজেই ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু তা সে করেনি মোটেও। সব সময়ের মতো অগ্রাধিকার দিয়েছে সে শৃঙ্খলাবদ্ধ জীবনকে। ঘুমের ঘরে ও রূপসুধার পানে আকণ্ঠ তীব্র বাসনায় নিজের মনের ভেতর বাঁধন ছাড়া অনুভব করলো সাইদ। যেন অতি অমানবিক নৃশংসতা থেকে একটুখানি ফুলের পরশে গা ডুবোতে বড় নির্মল ইচ্ছে জেগেছে। দুঠোঁট এগিয়ে নরম উষ্ণসূচক গালে ছোট্ট ছোট্ট আদর ছুঁয়ে দিতেই নিখুঁত দুটি গোলাপি ওষ্ঠযুগল স্পর্শ করল সাইদ। মুহূর্তের মধ্যেই ওর সম্পূর্ণ শরীরটুকু বুকের ভর্তি চেপে ফ্লোর থেকে কোলের মধ্যে রেখে দেয় সে। হঠাৎ এমন কাণ্ডে ফিহার দু চোখের গভীর তন্দ্রা ভেঙে যেতেই চক্ষু কপাট মেলে আবিষ্কার করে আদররত এই পুরুষটিকে। তার উন্মত্ত বিভোর ভালোবাসা, তার উত্তাল সমুদ্রের মতো সম্মোহন করা আবেগ প্রাবল্য, তার নিঃশ্বাসের ঘনিষ্ঠতায় লুকিয়ে থাকা বিচিত্র কোনো আপন ভাব। ক্রমশ নিস্তেজ হয়ে যায় ফিহা। অর্ধ ঘুমে জড়ানো চোখ দুটি মুদিয়ে ফেলে। তার আবেগের সংসর্গে আবদ্ধ হয়ে নীরব সময়টুকু ওভাবেই স্মৃতিস্পর্শে পেরুতে দেয় ও। অনুভব করে তার এই বিভোর পুরুষটি চার দেয়ালের মাঝে বড্ড বিহবল, বড্ড ডুবো ডুবো হয়ে পড়েছে। তার পেশিবহুল বুকের ভেতর ভীষণ ধকধক করছে অস্থির পাজি হৃৎপিণ্ড। ফিহা নিজেকে মুক্ত করে তার মদিরা পিপাসু চোখ দুটিতে অশান্ত নয়ন বিদ্ধ করে বলল, আপনার হার্টবিট।
কোনো প্রত্যুত্তর করল না সাইদ। চিন্তিত চোখ দুটোকে উপেক্ষা করে সে বরং বুকের ভেতরে শক্ত হাতে জড়িয়ে ধরল প্রিয় মানুষের পালক নরম দেহ। চুল সরিয়ে ডান কাঁধের কাছে ছোট্ট বাচ্চার মতো লুকিয়ে রাখলো নিজের মুখ, যেন বোঝাতে চাইল, আমি আমার মতো করে এই সুন্দর মুহূর্তটুকু অনুভব করতে চাই নাবিলা। আমার বুকের মধ্যে চূড়ান্তভাবে মিশে থাকুন। আমার ভালো লাগছে আপনার গায়ের খুশবু, আপনার গায়ের কোমল তাপ, স্বাচ্ছন্দ্যে ঘুম এসে যাচ্ছে। ফিহা তার মেয়ে সুলভ ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা অনুমান করলো মানুষটার অন্দরমহল। সে যে মন ভরা তিতকুটে ক্লান্তিগুলো ঝেড়ে মুছে ওর দরবারে খুঁজছে সোনালি ক্ষণ, একটু ঘুম ঘুম সান্নিধ্য, তা বুঝতে একটুও দেরি হলো না ওর। ডান কাঁধে থাকা মুখটার কাছে নিজের বাগালটা খানিক স্পর্শ করে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? গভীর রাতও হুটহাট অদ্ভুত সময়ে ডিউটি পড়ে। গভীর দমটুকু ছেড়ে চোখ বুজে রাখলো সাইদ। নিষ্প্রভ স্বরে জানালো, আপনি আমাকে তো মিস করবেন জানলে বেরোনোর আগে চিন্তা করতাম। বাইরে যাওয়ার আগে এ ধরনের ভয়েস রেকর্ড টেক্সট কাউকে পাঠাইনি, আপনিই প্রথম। প্রথম কথাটি শুনে স্বস্তির হাওয়ায় ঠান্ডা হয়ে আসে ফিহার অন্তঃস্থল। কোনো অনুযোগ, অভিযোগ, বুক মথিত করা খারাপ লাগা আর ছুতে পারে না। দুঠোঁটের কোণ দুদিকে চওড়া হয়ে মৃদু হাসির ঝলক ফুটে ওঠে। আকণ্ঠ ভালো লাগায় চোখ মুদিয়ে রাখলে আবারও তাকে গভীরভাবে নিঃসত্তায় অনুভব করে বলল, আপনার অনুমতি ছাড়া অ্যালবাম ধরার জন্য দুঃখিত। পায়ের জন্য এদিক সেদিক হাঁটাহাঁটি করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। রুমে একা একা যেহেতু সময় কাটছিল না, তখন আলমারির একটু নিচ থেকে আপনার অ্যালবামটা খুঁজে পেয়েছি। বলতে হবে, আপনি ছোট্টবেলায় বেশ নাদুস নুদুস বাচ্চা ছিলেন, ইংরেজ বাচ্চাদের মতো টকটকে ফর্সা, মাথা ভর্তি পাতলা চুল, দুটো টুকটুক করে তাকিয়ে থাকা চোখ, ভীষণ মায়া মায়া মুখ। ফিহার অমন সরল সহজ বাচনভঙ্গিতে এমন কিছু অভিব্যক্তি মেশানো ছিল যা শুনে মহাগম্ভীর পুরুষটিও চাপা অস্ফুট হাসিতে হেসে দেয়। কখনো নিজেকে নিয়ে বিশদ বিবরণ তেমন একটা শোনেনি সে। এভাবে নিজের নবজাতক দিনের কথা স্ত্রীর মুখে শুনতে পেয়ে ব্যাপারটা ভীষণ হাসি সুলভ লেগেছে। দোকানে সম্পূর্ণ শুনল ফিহা জাদ্রের লোকটির অত্যন্ত চাপা সুলভ হাসি। ধন্য অনুভব করলো নিজেকে, এই অন্তর্মুখ মানুষটাকে নিজের জীবনে ভীষণ আপন ভাবতে পেরে। তার হৃদয় ভরা সমুদ্র সম ভালোবাসা, তার বুকের ভেতরে জমে থাকা কলকল স্রোতের মতো আবেগ সম্পূর্ণই নির্মল, ঝরঝরে শিশিরের মতো পবিত্র সম্মোহন। চোখ তুলে অদূরের দেয়ালে থাকা রেডিয়াম ঘড়িতে এক পলক সময় দেখে গাল ছুঁয়ে থাকা মানুষটির কানের কাছে বলল, রাত গভীর হচ্ছে জনাব, ঘড়িতে 2:30টার কাছাকাছি সময়। এখন শুয়ে পড়লে বোধহয় ভালো হয়। আপনি কি ভোরে উঠবেন? তাহলে শুয়ে পড়ুন। ঠান্ডাটাও পাল্লা দিয়ে বাড়ছে। ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে দিয়েছি বলে অত ঠান্ডা অনুভব করছেন না। ফ্লোর কিন্তু ভীষণ রকম বরফ। বিছানায় উঠে পড়ুন। উঠুন। নাছর ভঙ্গিতে বলে ওঠা ফিহা আরেকবার তাকে তাগাদা দিতেই সাইদ উঠে পড়ল বসা থেকে। স্পষ্ট অনুভব করলো ওকেও বসা থেকে শূন্যে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে। গদবাঁধা সময়কে পাল্লা দিয়ে আপামর জীবনে ব্যস্ত সংকীর্ণ দিন ঘনিয়ে আসে ভবিষ্যৎ দিনের অজস্র অনেক বিঘ্ন সংকুল ঘটনা। ধানমন্ডির ওই একমাত্র বাড়িটিকে ঘিরে কতজন প্রহরী পাহারায় আছে তা অনুমান করা সাদা চোখের কাজ নয়। ছদ্ম পোশাকে থাকা দুজন কট্টর প্রহরী সর্বক্ষণ যে পাহারা দিয়ে যাচ্ছে, এই ঘটনা কারো না কারো চোখে পড়বার কথা। তবে যার চোখে না পড়লেই ব্যাপারটা সমীচীন হতো, তার নজরেই এক দুপুরে ঘটনাটা ধরা পড়ল। ডান পায়ে চলাচল করার প্রতিবন্ধকতা থাকলেও ব্যথা ও ফোলাভাব ক্রমশ কমে যাচ্ছে। বারটা মঙ্গলবার। এই নিস্তব্ধ বাড়িতে বধূরূপে বিচরণ করা ঠিক পঞ্চম দিন হলেও নিজেকে কোনো অংশে মনে হয়নি খাপছাড়া সদস্য বা নবাগত কেউ। বরং এ বাড়ির মানুষজন এতই নীরব, এতই ব্যস্ত মুখর যে একমাত্র রাতের প্রহরে দেখা মেলে সকলের। বড়ই অসংলগ্ন সময় কাটে ফিহার। জানে না বাকি 26টি দিন কি করে কাটাবে। তার কর্নেল শ্বশুরের ছুটি শেষ হতে আর মাত্র 1 দিন বাকি। নিজ কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার তাগিদে তিনি বৃহস্পতিবারের জন্য আগাম প্রস্তুতি সেরে নিচ্ছেন। খোলা বারান্দায় দূর আকাশে একজোড়া পাখিকে ডানা মেলে উড়ে যেতে দেখে ফিহাও ছিল সে দৃশ্যপটে মন্ত্রমুগ্ধ। কিন্তু তখনই অদূরে থাকা আরেকটি দৃশ্যপটে ওর নজরবন্দি হয়ে যায়।
কৌতূহলবিদ্ধ চোখে দুটো অজ্ঞাত লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতরটা চিপ খেয়ে আসে। ও জানে না এই দুটো লোক আদৌ সৎ উদ্দেশ্যে এসেছে কিনা, কিন্তু নারায়ণগঞ্জ শহরে নিজ বাসাবাড়িতে যে দৃশ্যটা ও একদিন রাতে দেখেছিল, আবারও সেই ভয়টা ওকে তাড়া করে বেড়ায়। সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে সাবধানে পা চালিয়ে ফিহা চলে আসে সোয়াদ জাকিরের রুমে। এসেই হাঁপানি রোগীর মতো লম্বা লম্বা দম নিতে থাকলে ইজি চেয়ারে বসা সোয়াদ তৎক্ষণাৎ নিউজ পেপার বন্ধ করে উত্তেজিত স্বরে বললেন, মা, কিছু হয়েছে তোমার? ওরকম হাঁপাচ্ছ কেন? আসো, ভেতরে আসো, এখনই ভেতরে এসে বসো। পায়ে গোড়ালি ভাগে চাপ না দিয়ে সম্মুখ ভাগে ভর দিয়ে হাঁটতে পারে ফিহা। সেভাবেই আস্তে আস্তে পা চালিয়ে সোয়াদের বিপরীত মুখে একটা চেয়ারে এসে বসলো। ডান হাতের উল্টো পিঠে নাকের ডগায় জমে থাকা ঘামটুকু মুছে কিছুটা ধাতস্থ স্বরে বলল, বাসায় কেউ নেই দেখে সরাসরি আপনার কাছে চলে এসেছি খালু। সুফি খালা বাজারে গিয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত যে দরজায় নক করতে মনে নেই। সোয়াদ কোলে ভাঁজ করা পেপারটা আরো এক প্রস্থ ভাঁজ করে সেটা পাশের বিছানার উপর রেখে তিনি বললেন, তুমি ওসব ফর্মালিটিতে না গেলেই আমি বরং খুশি হব মা। তুমি এখন খুলে বলো কি হয়েছে তোমার? তুমি ওরকম অস্থির মুখে কেন নেমে এলে? কোনো সমস্যা? চিন্তাকীর্ণ চোখ দুটো সেনা শ্বশুরের দিকে নিক্ষেপ করে সবটুকুই বলল ফিহা, আমার মনে হচ্ছে বাড়ির বাইরে কেউ নজর রাখছে খালু। দুটো বেঢপ লোক কিছুদিন ধরে বারান্দা বরাবর দূরের রাস্তাটায় দাঁড়িয়ে থাকে। এরকম যদি হতো যে শুধু একবেলা দাঁড়াচ্ছে, তাও না, আমি রাতের দিকেও যখন বারান্দায় গিয়ে দাঁড়াই তখনও দেখতে পাচ্ছি ওদের। আমি আসলে বুঝতে পারছি না ওরা ভালো লোক কিনা। পুরো ব্যাপারটা শোনার পর তেমন কোনো বিকার ঘটেনি সোয়াদের, বরং তিনি শান্ত মুখে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে বললেন, শুধু কি দাঁড়িয়ে থাকতে দেখো, নাকি অন্য অঙ্গভঙ্গি করে বাঁকা কাজও করছে? ফিহা সজোরে মাথা ডানে বায়ে নাড়াতে নাড়াতে বলল, না না, একদম না, শুধু রোবটের মতো দাঁড়িয়ে থাকে। প্রথমে দেখলে মনে হবে রাস্তার ওধারে এমনিই দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকলে বোঝা যায় লোক দুটো স্বাভাবিক লোক না। ফিহার সরল অবোধ ভাবভঙ্গিতে মুচকি হাসে সোয়াদ জাকির। তিনি বুঝে গেছেন আসল ব্যাপারটা। পানির গ্লাসটা আদরের বৌমার দিকে বাড়িয়ে তিনি বললেন, ওসব নিয়ে তুমি টেনশন করো না মা। তুমি যদি মনে করো খালি বাড়িতে কোনো বিপদ বা অঘটন ঘটবে, তাহলে কথা মনে রেখো, তোমার শ্বশুর এখনো জীবিত। সে থাকতে এবারের আশেপাশে কোনো ঝামেলা ভিড়বে না। তোমার বাবা কিন্তু এ ভরসাতেই আমার সাথে যোগাযোগ করে প্রথমবার তোমাদের দু বোনকে থাকতে পাঠিয়েছিল, আর এখন তো তুমি অন্য ব্যক্তির দায়িত্ব হয়ে গেছো। আমার মনে হয় না বিপদের আজ ওই অবধি আসতে দেবে সে। বুঝতে পারছো তো কার কথা বলছি? নিশ্চিন্ত থাকো, পানিটা খেয়ে নাও মা। শ্বশুরের আশ্বস্ত ভরা কথায় মন কিছুটা শান্ত হলেও ফিহা আবারও প্রশ্নের স্তূপ জমা করছে মনে। পানির গ্লাসটা টেনে নিয়ে চুমুক দিতেই খট করে একটা কথা মাথায় বিঁধল। কি এমন নিরাপত্তা চতুর্দিকে দিয়ে রেখেছে যে ও শ্বশুর মশাইটা একেবারে নির্ভর হয়ে আছে? উনি কি তবে জানেন এবারের বাইরে দুটো অজ্ঞাত লোকের কথা? জানেন বলেই কি ফিহাকে এখন নিশ্চিন্ত থাকতে বলছেন? সাধারণ হলেও স্বাভাবিক নয় ব্যাপারটা। দুঢোক খাওয়া পানির গ্লাসটা নামিয়ে রাখতেই ফিহা, আসি খালু বলে বেরিয়ে যাচ্ছিল তখন, কিন্তু হুট করে একখানা প্রশ্ন বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠলে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে ত্রস্ত স্বরে শুধালো, আপনি কি জানেন ওই দুটো লোক কেন, কি জন্য 24 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকে? আপনার হয়তো জানার কথা। আবারও পেপার হাতে তুলে নেওয়া সোয়াদ জাকির কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত মূর্তি ধারণ করলেন। হয়তো ছেলের মতোই মনে মনে ভেবে নিচ্ছেন কোন শব্দগুলো ব্যবহার করলে অল্প কথায় ব্যাপারটা সমাধা হয়। তিনি রিডিং গ্লাসের ফাঁকা দিয়ে পেশাসুলভ দৃঢ় কণ্ঠে কাঙ্ক্ষিত জবাবটা রাখলেন শেষমেশ, আমাকে এ বিষয়ে এটাই জানানো হয়েছিল, বাড়ির বাইরে কোনো অচেনা মুখ দেখলে চিন্তা না করতে, নিরাপত্তা নিয়ে অযথা কোনো কথা না তুলতে। এর বাইরে আমি তেমন কিছুই জানি না। মুখ বিবর্ণ করা অন্ধকার মানসপটে ফিহা কিছুই না বলার মতো চিন্তা ভাবনায় রইল। মাথার ভেতরে ভাঙা কাচের মতো ঝনঝন করে বিহ্বল অনুভব করলো সে। বুঝতে এতটুকু বাকি রইল না, এই গোপনতম কাজটায় একজন মাত্র লোকের অদৃশ্য হাত রয়েছে। সে আর কেউ নয়, স্বয়ং সাইদ। কিন্তু তার মতো সাধারণ একজন পুরুষের পক্ষে এতদূর স্পর্ধা গেল কিভাবে? কিভাবে এটা সম্ভব? রাতের অন্ধকারে খুন হয়ে যাওয়া ছোকরাটির লাশ নিয়ে তেমন কিছুই খবরে ছাপা হয়নি। উল্টে পাল্টে আরো কপাতা পরখ করে অবশেষে টুকরো টুকরো করে খবরের কাগজটা ছিঁড়ে পেপার বিনে ফেলল লাবিব। একটু আগে গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছে রাঙামাটির কিছু এলাকায় সন্দেহজনক চলাফেরা পরিলক্ষিত। ব্যাপারটিকে পুলিশি তৎপরতায় সামাল দেয়া গেলেও লাবিবের মনে হচ্ছে দেশের ভেতরে খুবই ভয়ানক একটা পরিস্থিতি ঘটতে চলেছে।
যার হাওয়া প্রকৃতির মাঝে রহস্যভাবে ছড়িয়ে রয়েছে ঠিকই, শুধু স্পষ্ট চোখে দেখা যাচ্ছে না। তার উপর 36 ঘন্টা আগে আরো একটা সূত্রে অদ্ভুত তথ্য পেয়েছে। টেবিল থেকে মোবাইল ফোনটা নিয়ে সরাসরি কল করলো সেই ইয়ামিন আদিবের কাছে। ফোনটা দুবার রিংটোন বেজে ওঠে। ওপাশ থেকে রিসিভের সুর ভেসে আসতেই লাবিব উৎকণ্ঠা মেশানো সুরে বলল, কি খবর দোস্ত? যে খবর শুনলাম ওটা কি সত্যি? আসলেই কি ঘুম হইছে? নিউজ সত্যি লাবিব। সরফরাজ দ্বীপ 36 ঘন্টা ধরে নিখোঁজ। ওর বাড়ির কেউ এখনো জানে না দ্বীপ সম্পূর্ণ লাপাত্তা। বাড়ি থেকে যদিও বলে আসছে সিলেটের ওইদিকে কাজের সূত্রে ব্যস্ত থাকবে, কিন্তু দ্বীপ গুম। সিসিটিভির ঝাপসা ফুটেজে এটাই বুঝলাম যে ওকে দিয়ে কিছু করানোর উদ্দেশ্যে তুলে নিয়ে গেছে। কাজ হাসিলের আগ পর্যন্ত জবাই করবে না। ভয়ঙ্কর কথাটি শুনে টনক নড়ে উঠল লাবিবের। সে তৎক্ষণাৎ আদিবের উদ্দেশ্যে অস্থির চিত্রে বলে উঠল, দ্বীপের মাধ্যমে কি সাইদকে ফাঁসানোর চান্স আছে মামা? ওরা দুজন যে খালাতো ভাই, এমন তথ্য ওইদিকে লিক হয়েছে। লিক হলে এতক্ষণে সব তছনছ হয়ে যেত। আপাতত মনে হয় না ওই রাস্তায় কোনো ভয় আছে, কিন্তু মনে হচ্ছে সাইদের কপালটা আসলেই খারাপ। শালা সবার লাস্টে বিয়েটা করলো ঠিকই, কিন্তু এখনো স্বাভাবিক স্কেজুল নিয়ে নাবিলারে ঘুরতে নিয়ে যেতে পারলো না। তার চেয়ে বড় কথা, ওরা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারকে, একজন সাইবার বিশেষজ্ঞকে, একজন চেনাশোনা লোকের খালাতো ভাইকে নিয়ে গেছে। ওরা দ্বীপকে দিয়ে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারে আদিব, এটা চিন্তা করতেও আমার আত্মা কেঁপে উঠতেছে। আল্লাহ না করুক ওরকম কিছু হোক। দোয়া করতেছি যেন কোনো ক্লু বেরোয় আসে, নাইলে সবার সামনে খুবই খারাপ দিন আসবে। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।